যেমন 4-5 লাখ টাকা দিয়েও হয়ে যায়, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়? তুমি বললা যে বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করা যায়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। আমি রাশিয়াতে গভর্নমেন্ট স্কলারশিপে আসা। রাশিয়াতে কোনো আইএলটিএস লাগে না, কোনো ইংলিশ হুম। রিকোয়ারমেন্ট নাই। বেশিরভাগ ইউনিভার্সিটিতে হোস্টেল অ্যাটাচ থাকে, মানে তুমি বাংলাদেশে থাকা অবস্থায় হোস্টেল কনফার্ম করেই দেন আসতে পারবে। আমার মনে হয় যে বাংলাদেশের চাইতেও এখানের জিনিসপত্রের দাম খুবই সস্তা। হুম হুম তবে আগের চাইতে আমরা যখন আসি তখন জবের খুবই ক্রাইসিস ছিল, একদম ছিলই না বলতে গেলে। হুম এখন হুম একটু শিথিল হয়েছে, মানে অ্যাভেলেবল মোটামুটি পাওয়া যায় খুঁজলে। যেমন ধরেন আগে কেএফসি ম্যাকডোনাল্ডসে জব করা যেত না, এখন হুম কেএফসি ম্যাকডোনাল্ডসে জব করা যায়। বলি কেএফসি নিয়ে বলি, ওরা অলমোস্ট 60 থেকে 70 হাজার টাকা এনশিওর করে। এই সিস্টেমটা ছিল না, যে আপনি হুম হুম। নর্মালি যদি এই, পড়াশোনা কমপ্লিট করেন পিআর পাওয়ার সুযোগ ছিল না, বাট এখন এই সিস্টেমটা করেছে বছর তার মানে আমরা এখানে কম টাকায় পড়তে পারতেছি, কম টাকায় থাকতে পাচ্ছি, খেতে জি, পারছি, সাথে পিয়ারও পাচ্ছি। চাকরি সাথে করলে একটা একটা ভালো ইউরোপিয়ান অ্যামাউন্ট সেলিব্রিটি। ইউরোপিয়ানে ডিগ্রি পাচ্ছি। চাকরি করার সুযোগ এখন অ্যাভেলেবেল। সালাম আলাইকুম, কি অবস্থা? স্বাগত সবাইকে আজকের এই পডকাস্টে। আজকে একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আমি। আমার এর আগের যে ভিডিওগুলো ছিল আমি বলছিলাম যে আমরা রাশিয়া নিয়ে একটি সিরিজ করব, যেখানে রাশিয়ার পড়াশোনার খরচ, কি কি অপরচুনিটি আছে, জব অপরচুনিটি, থাকার অপরচুনিটি, মানে যত অপরচুনিটি আছে এটা নিয়ে কথা বলবো, যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি। তো তারই একটি ধারাবাহিকতা আজকে এই পডকাস্ট। এখানে আমরা আজকে মূলত কথা বলবো যে রাশিয়াতে ব্যাচেলার করতে, মানে ব্যাচেলার করতে কি কি লাগে, মানে কি কি বলতে বোঝাচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগে, আপনি বাংলাদেশ থেকে কিভাবে প্রস্তুতি নেবেন, বা কি কি সাবজেক্ট আছে, কি কি অপরচুনিটি আছে, স্কলারশিপ, একদম সবকিছু সুন্দর করে গুছিয়ে বলবো। এই জন্য আমার সাথে আজকে খুবই স্পেশাল গেস্ট আছে, খুবই আমার কাছের একটা ছোট ভাই। আমি যখন রাশিয়াতে ছিলাম তখন ও আমাকে মানে একদম আগলিয়ে রাখছে, কারণ ও আমার আগে গেছে, তো সবকিছু জানতো। তো মোটামুটি আমি অনেক খুশি যে ওর সাথে অনেকদিন পর আমার দেখা এই পডকাস্টের সুবাদে। সো এটা আমার জন্য একটি খুবই স্পেশাল পডকাস্ট। এই জন্য যাই হোক, আমি রাজীবের কাছে যাচ্ছি। রাজীব, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। আসলে আমি একদিন ফোনে তোমার সাথে কথা বলছি, এরপর কথা বলা হয়নি, আজকে একদম অন রেকর্ডে কথা হচ্ছে। জি, অনেকদিন পরে যা- কথা। হ্যাঁ, যাই হোক, রাজীব, তুমি মোটামুটি অনেক দিন যাবত রাশিয়াতে আছো। মানে আমি সেই 18 সালে রাশিয়াতে গেছি, তুমি এর আগেও ছিলা, এখনো জি, আছো। সো জি, আমি বিলিভ করি তোমার একটা হিউজ এক্সপিরিয়েন্স গেইন হয়েছে। জি, আমি বিলিভ করি তোমার এই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশে এখন যারা আছে, যারা আসলে দেশের বাইরে আসতে চায়, তাদের খুব প্রয়োজন। এই জন্য তোমাকে আসলে ডাকা। তুমি জানি অনেক ব্যস্ত, তুমি ব্যবসা বাণিজ্য, পড়াশোনা সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত আছো, ইভেন জি। চাকরি। আমি জানি না তোমার কারেন্ট স্ট্যাটাস কি, যেহেতু তোমার সাথে অনেক দিন যাবত কথা হয় না। তো আমি বিলিভ করি যে সবকিছু আজকে জানবো। যাই হোক রাজীব, তুমি তোমার একটু পরিচয়, তোমার কি কি করতেছো জি, যদি বললে ভালো হয় আর কি দর্শকের জন্য। জি, জি। আমার নাম মোহাম্মদ রাজিবুর রহমান। আমি রাশিয়াতে গভর্নমেন্ট স্কলারশিপে আসা 2018 সালে। তো আমার ব্যাচেলার অলরেডি শেষ। আমি ব্যাচেলার শেষ করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, মস্কো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে। সেটা স্কলারশিপের মাধ্যমেই, গভর্নমেন্ট স্কলারশিপ। এখন এই বছর আমি ভর্তি হয়েছি মাস্টার্সে, যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিস্টেম, এই সাবজেক্টে অ্যাপ্লাই করা হয়েছে। সামনে থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। আপাতত একটা ছোটখাটো বিজনেসে আছি, আলহামদুলিল্লাহ। দ্যাটস গ্রেট। রাজীব, একটা হয়তো কারো কনফিউশন আসতে পারে, কারণ তুমি 2018 সালে আসছো, এখন 2025, প্রায় 7 বছরের একটা জার্নি। তো জি, তোমার মাস্টার্স করতে, সরি, ব্যাচেলার করতে কি 7 বছর লেগেছে? মানে ব্যাচেলারটা কি আসলে 7 বছরের কিনা, বা তুমি এখানে না, কেন এত সময় লাগলো? না ভাইয়া, আমি প্রথমে 2017 সালে যখন আসি, আসার পরে আমি আবার চলে গেছিলাম, সেলফ ফান্ডে আসছিলাম। পরে হুম সেলফ ফান্ডে এখানে যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনি দুইটা ভাবে স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারেন। সেটা হুম হচ্ছে হুম ভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে পারেন, আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশে গিয়ে কালচার সেন্টার দিয়ে করতে পারেন। তো আমি অ্যাপ্লাই করার পরে চলে গিয়েছিলাম। পরে স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। আহ, আর 4 বছর হচ্ছে মেইন কোর্স থাকে। হুম এক হুম। বছর কমপ্লিট করার পরে 4 বছর মেইন কোর্স থাকে। আমার ব্যাচেলর কমপ্লিট করার পরে 5 বছর পরে আবার এখানে রেসিডেন্সি দেয়। আমি রেসিডেন্সি পাওয়ার পরে কিছুটা সময় বাসায় কাটিয়েছি, বা এদিক সেদিক বিজনেসে একটু মনোনিবেশ করেছিলাম। যে কারণে আমার একটু মাস্টার্স স্টার্ট করতে লেট হয়েছে, বাট 5 বছর ব্যাচেলরের জন্য।
আচ্ছা, তার মানে হচ্ছে এটা তোমার একটা ব্যক্তিগত কারণের জন্য সময় জি লেগেছে, বাট নর্মালি হচ্ছে ব্যাচেলর 5 বছর, 1 বছর হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ কোর্স, আর জি 4 বছর হচ্ছে গিয়ে পড়াশোনা আর কি। যাক, আমরা একটু একটু গুছিয়ে শুরু করি আর কি, যেহেতু সবার এটা খুব জরুরি। আমাদের অনেক জি ব্যাচেলর, মানে অনেকেই আস্ক করে যে ব্যাচেলারের জন্য কোথায় যাবে, কারণ ব্যাচেলারের থেকে বাইরের দেশের বাইরে আসাটা খুব বেশি সিলেক্টিভ, আমার মতে খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়, কারণ সে জাস্ট দেশের থেকে বের বের হয়ে আসতেছে, সাথে জি বয়সও কম। তো যেন এমন কোন একটা দেশে যায় যেখানে সে গিয়ে খুব বেশি হ্যাসেল পোহাতে না হয়, এটা হচ্ছে আমার, মানে আমার আমার মোটিভেশন। এই জন্য আমি ওরা সবাইকে বলি যে রাশিয়া গেলে ভালো, কারণ এটা উম, অত জটিল না আর কি, মানে দেশ হিসাবে চলাফেরার জন্য খুব ইজি একটা একটা মানে কান্ট্রি। যাই হোক, এখন আমি রাজীব, জানতে চাচ্ছি যে ধরো একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে সে ব্যাচেলর করতে এখানে আসবে, সো তার প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলা তখন? আমার প্রস্তুতিটা হচ্ছে ভাইয়া, আমার যখন মানে আমি আরেকটু তোমাকে গুছিয়ে বলি, তাহলে হয়তো সুবিধা হবে। প্রস্তুতি বলতে বোঝাচ্ছি সে কিভাবে অ্যাপ্লাই করবে, ইউনিভার্সিটি কিভাবে খুঁজবে, সাবজেক্ট কিভাবে খুঁজবে, এই জি স্কলারশিপের পার্টটা কিভাবে খুঁজবে বাংলাদেশে। সো এই প্রস্তুতিগুলো কিভাবে নেবে, বা ডকুমেন্টগুলো কিভাবে গুছাবে, কি কি জি ডকুমেন্টগুলো লাগে, এই অ্যাটাস্টেশন প্রসেস। তুমি বাংলাদেশের ব্যাপারগুলো একটু শেষ করো, দেন আমরা রাশিয়াতে চলে আসবো অ্যাপ্লাই করে। জি বাংলাদেশে যখন ধরেন একটা নর্মাল স্টুডেন্ট কোথাও যখন চান্স না হয়, সেই ক্ষেত্রে একটা সহজে অ্যাব্রডের যেটা একটা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রির জন্য একটা কান্ট্রি খোঁজে, তো অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়। কিছু কিছু ভার্সিটিতে বা কান্ট্রিতে লাগে হচ্ছে আইএলটিএস লাগে, পিটিই লাগে, টুফেল বা রিকোয়ারমেন্ট থাকে। বাট হুম আমি যখন একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটির পর দেখলাম রাশিয়াতে কোনো আইএলটিএস লাগে না, কোনো ইংলিশ হুম রিকোয়ারমেন্ট নাই। বাট শুধু একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে স্কলারশিপ পাওয়া যায়। হুম তো হুম আমি জাস্ট অনলাইনে একটু ঘাটাঘাটি করার পরে গভর্নমেন্ট স্কলারশিপের এই আটা পাইলাম, খবরটা পাইলাম। আহ, এরপরে জানলাম যে ওখানে খুব সীমিত সংখ্যক সিট থাকে, হুম আই হুম হোপ 60 জন মতো। তো অনেক জনের কম্পিটিশন থাকে। হুম তো হুম যার লাক ভালো থাকে, যার রেজাল্ট ভালো থাকে সে পাই। বাট এমনি সেলফ ফিনান্সিও পড়তে আসা যায়, যেটা হুম খুব ইজি, এত হার্ড কিছু না। তো আমি মনে করি বাংলাদেশের চাইতে কম করেছে বা ওই টাইপের খরচে স্টার্টিং একটা অ্যাব্রোডে পড়াশোনা করতে স্টার্টিং করতে চাইলে রাজশাহী ইজ দ্য ওয়ান অফ আচ্ছা, দ্য আমরা বেস্ট। টাকা পয়সা নিয়ে কথা বলে যে কত খরচ হয়, তুমি আমাকে জাস্ট একটু আইডিয়া দাও যে কি কি ডকুমেন্ট লাগে, জি আর সেই ডকুমেন্ট গুলো কোথাও কি অ্যাটাস্টেশন, লিগালাইজেশন এই টাইপের কিছু ঝামেলা পোহাইতে হয় কিনা, বা আমাকে জাস্ট ডকুমেন্টেশনের পার্টটা একটু ক্লিয়ার করো। জি ডকুমেন্টটা হচ্ছে আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো নেওয়ার পরে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, এরপরে রাশিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন করতে হয় এই হুম তিনটা হুম জায়গায়। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ গত বছর 2024 সালে মনে হয় ইপু স্টাইলে হুম সাইন হুম হুম করেছে, এখন হুম ইপু হুম। স্টাইল হলে রাশিয়াতে অল অফ ইউনিভার্সিটি ইয়া করে, অ্যাকসেপ্ট করে। তো লিগালাইজেশন আর দরকার হয় না, সো না, লিগালাইজেশন এম্বাসি পার্টটা শেষ। লিগ্যালাইজেশন পর্যন্ত যাইতে সো হবে না, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, পরে ইপু স্টাইল, এই তিনটা। ওকে, তার মানে এটা অ্যাপোস্টাইল যদি করা হয় সেক্ষেত্রে আর এখন আর লিগ্যালাইজেশনের পার্টটা নাই। ওকে, ধরো আমি শুধু এখানে আর কোনো ডকুমেন্ট লাগে না, শুধু আমার মানে ব্যাচেলর ব্যাচেলর যেহেতু করতে আসবে, আমার এইচএসসি এসএসসি সার্টিফিকেট গুলো অ্যাপোস্টাইল করা থাকলেই এনাফ। হয়ে যাবে, নর্মালি আর কোনো ডকুমেন্ট দরকার হয় না তেমন। দরকার হয় না। এগুলো কি ট্রান্সলেট করতে হয় পর্তুগিজে, সরি এটা ট্রান্সলেট আপনি রাশিয়াতে? বাংলাদেশ থেকেও করে আসতে পারেন, এখানে আর চাইলেও আসতে করে আসতে পারেন। মানে এটা হচ্ছে পরে দরকার হয়, ইউনিভার্সিটি পরে অ্যাপ্লাই দরকার সময় হয়। দরকার হয় না? জি, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি চাই যে ট্রান্সলেটেড চাই? ট্রান্সলেটেড চাই। জি তার মানে ট্রান্সলেটেড করতে হয় হচ্ছে অ্যাপোস্টাইল করার পরে, কারণ ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার সকল সিল সাপোর্ট গুলো থাকবে, দেন সবগুলো ওখানে ট্রান্সলেট করলে কি হয়, যখন ট্রান্সলেট করা হয় তখন লেখা থাকে যে ইংলিশে। এই অ্যাপোস্টাইলের সিল এখানে। সো হ্যাঁ সেক্ষেত্রে যারা দেখছেন, আপনারা রাশিয়া যদি আসতে চান, আপনাদের এডুকেশন যত ডকুমেন্ট গুলো আছে এগুলাকে প্রথমে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি করে অ্যাপোস্টাইল করবেন। অ্যাপোস্টাইল করার পরে এরপর হচ্ছে গিয়ে আপনি যদি দরকার হয়, আমার কাছে মনে হয় এটা দরকারই করে রাখাটা ভালো, যে আপনি রাশিয়ান ট্রান্সলেট করে ফেলবেন অথরাইজ ট্রান্সলেটর থেকে, ঠিক আছে? ওকে, আমি ডকুমেন্ট পার্টটা গেলাম। এখন আমরা আসি যে স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তুমি বললা যে বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করা যায়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। জি এটা হচ্ছে দুইটা সিস্টেমে স্কলারশিপটা নেওয়া যায়। আপনি যদি কোনো কারণে রাশিয়াতে থাকেন বা এখানে 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্সটা করেন, ইউনিভার্সিটিতে ওখানে অ্যাপ্লাই করা যায়। ইউনিভার্সিটিতে কেউ যদি অ্যাপ্লাই করেন, ওখানে স্কলারশিপটা ম্যানেজ হয়ে যায়। দ্বিতীয় সিস্টেম হচ্ছে যেটা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যেটা চুক্তি, চুক্তি ভিত্তিক যেটা, ওটা হচ্ছে রাশিয়ান
ইয়াতে কালচার সেন্টারের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, বা ওরা ব্রিফিং করে ফেসবুকের ওদের লিঙ্কে, ওখানে ইয়া দেয় ওরা, আপডেটটা জানাই কখন স্কলারশিপটা স্টার্ট হয়েছে। খুব সম্ভবত আমার মনে হয় জানুয়ারি থেকে স্টার্ট হয়, সেপ্টেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায়, হুম। জুলাইয়ের মধ্যে, যাতে স্টুডেন্ট আসতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সবকিছু, একটা পাসপোর্ট লাগবে আপনার, প্রথমে পাসপোর্টটা দিয়ে আপনি আর সার্টিফিকেট গুলো দিয়ে অ্যাপ্লাই করবেন। এখানে সব সিস্টেম দেওয়া থাকে, আপনার রেজাল্ট দিবেন, আপনার 5টা ইউনিভার্সিটি চুজ করতে হবে। 5টা ইউনিভার্সিটি চুজ করবেন, সাবজেক্ট চুজ করবেন, ওই 5টা ইউনিভার্সিটি থেকে যদি ওরা আপনাকে অ্যাকসেপ্ট করে, ওই আপনার তথ্যগুলা ওই ইউনিভার্সিটিতে পাঠাবে। কোন ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিট হতে পারবেন। 5টা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। তো ওকে। এটাই হচ্ছে প্রসেস। এটা আহামরি বড় প্রসেস না, জাস্ট আপনার প্রথমে কাজ করতে হবে যে অনলাইনে সাবজেক্টটা চুজ করা, আর কোন কোন ইউনিভার্সিটি ভালো বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা র্যাঙ্কিংটা ভালো এটা দেখে সাবজেক্ট চুজ করে, ইউনিভার্সিটি চুজ করে দিয়ে অ্যাপ্লিকেশন করা। পরে এরা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, ইন্টারভিউ ডাকার পরে ফাইনাল একটা রেজাল্ট দিবে যে আপনি সিলেক্টেড। তখন আপনাকে সব ডকুমেন্ট দিতে হবে। স্কলারশিপের ক্ষেত্রে ওরাই সবকিছু পেমেন্ট নিয়ে নেয়, ওরাই ট্রান্সলেট লিগ্যালাইজেশন সব করে দেয়। এরপরে ভার্সিটি আচ্ছা, তাহলে এখানে আমার কনফার্ম। দুইটা দুইটা প্রশ্ন। এটা হচ্ছে গিয়ে, প্রথম, তুমি ইউনিভার্সিটি লিস্ট দিবা 5টা, জি মানে জি শর্ট, জি। মানে প্রথম থার্ড, প্রথম সেকেন্ড থার্ড, এইরকম করে। এরপর ওই 5টার ভিতরে যে কোনো একটা তুমি পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে। থাকে। তো সেক্ষেত্রে আর ইন্টারভিউটা কি মানে প্রেজেন্সিয়াল হয়, মানে ফিজিক্যাল হয় নাকি অনলাইনে নেয় ওরা? জি, ফিজিক্যালি ইন্টারভিউ হয়। আগে ওকে। অনলাইনে হতো, এখন ফিজিক্যালি করে ফেলেছে, ওটা ইংলিশে হয়। যদি আপনি ওকে। রাশিয়ান প্রেফারেন্সে হন, আপনি রাশিয়ান পারলে রাশিয়ানে দিতে পারবেন, এটা একটু ভেরি ভালো। হুম যদি হুম আপনি সেলফ ফিনান্সে এসে বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, রাশিয়ান হুম ল্যাঙ্গুয়েজে হুম বললে একটু পসিবিলিটি বেশি থাকে স্কলারশিপের, হুম হুম ইংলিশে হুম দেওয়া হুম। যায়। এখানে কি রকম স্টাইপেন্ড দেওয়া হয় টাকা, মানে মান্থলি থাকার জন্য এখন এটা বর্তমানে? তো খুব ছোট একটা স্টাইপেন্ড দেওয়া হয়, যেটা প্রায় বাংলাদেশে টাকায় 3,000 টাকার মতো একটা স্টাইপেন্ড দেওয়া হয়। আর ইউনিভার্সিটি খরচ তারা দিয়ে দেয়? জি, টিউশন ফি? ইউনিভার্সিটির খরচ ওদের। এটা আপনাকে হোস্টেল ফি দিতে হবে, আপনাকে 3,000 টাকার একটা স্টাইপেন্ড দিবে। হোস্টেল ফি, খাওয়া নিজের। বাট এটা আচ্ছা, মনে এখন হয় না, কথা হচ্ছে 3,000 টাকা যেটা দেয়, এটা কিরকম চলতে ফিরতে কিরকম? চলতে ফিরতে তো খুবই সামান্য। আপনার সামান্য বলা যায় না, এখানে ধরেন আপনি 1 মাসের জন্য আপনার যেটা যাতায়াত খরচ, পুরা মস্কোতে যদি বলি, আমি মস্কোতে যদি ঘুরতে চান, শুধু 700 রুবল, 750 রুবল, মেবি বাংলাদেশের 1,000 হুম টাকায় আপনি পুরা মাসের আপনার যানবাহন চলাফেরার জন্য হয়ে হুম হুম যাচ্ছে। তো এটা হুম যদি আমি কম বলি, কমও না, 3,000 টাকা। তিন হুম হাজার হুম। টাকায় অনেক কিছু করা যায় এখানে, সম্ভব স্টুডেন্টদের জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, জি, এটাই এক হচ্ছে হাজার মজা টাকায় আপনি পুরো রাশিয়ার, মাসের এটাই পুরা মজা। বাস, ট্রেন, এভরিথিং, আপনার কোনো খরচ নেই স্টুডেন্ট থাকা অবস্থায়। আর থাকা খাওয়ার ভার্সিটির খরচ তো সরকারে বহন আর করে। আর ভার্সিটির হোস্টেল 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 সুবিধাটা একটু বলো, দেন আমরা। হোস্টেল সুবিধা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম হোস্টেল রেট থাকে, বাট স্কলারশিপ স্টুডেন্ট আর সেলফ ফিন্যান্সের ক্ষেত্রে বেশি তারতম্য থাকে না, খুবই কম। ধরেন বাংলাদেশে 4-5 হাজার টাকায় হোস্টেল হয়ে যায় ম্যাক্সিমাম। না, আমি বাট আমি যখন তো ছিলাম 18 সালে, তখন ওই যে তোমার হায়ার স্কুল অফ ইকোনমিক্স এর যেই হোস্টেল গুলো ছিল, মাত্র 700 রুপল দিয়ে আমি ছিলাম। আমি জানি না 500 এখন রুবল, এর দাম বাড়াইছে কিনা। এখন সো 1,200 টাকা। তো তারপরে হায়েস্ট। 1200 কিন্তু বেশি না। সো 12 একটা জি হাই ক্লাস একটা মানে ডরমিটরি, সো সেখানে তুমি জি। 3,000 টাকা তারা যেটা দিচ্ছে, 1200 টাকা তোমার হোস্টেল ফি, আর তুমি আর 800 টাকা ট্রান্সপোর্ট ধরে নিলাম ট্রান্সপোর্ট, সো 2,000 টাকা দিয়ে তোমার থাকা আর চলাফেরা হয়ে যাচ্ছে। এখন হয়ে যাচ্ছে। খাওয়ার জন্য হয়তো বা এখন খাওয়া কেউ, ধরো, মানে যে আমি, খাওয়ার অভ্যাসটা ডিফারেন্ট, তো জি, সেক্ষেত্রে মাঝে মধ্যে আমার আমি কাছে যখন মনে হয় চিন্তা যে করি। 3,000 রুবল দিয়ে তুমি অ্যাটলিস্ট চলতে পারো। এরপর তো তুমি ওখানে গিয়ে আমরা কাজ নিয়ে কথা বলবো যে জি পড়াশোনার মধ্যে কাজ করা যায় কিনা, সেটা আমরা পরে আসবে। এখন আসি যে আম, একটু ইউনিভার্সিটি নিয়ে কথা বলি। জি যে এখন ধরো আমরা বুঝে নিলাম যে কি কি ডকুমেন্ট লাগবে, স্কলারশিপটা কিভাবে ম্যানেজ করা যাবে, এর একটা আইডিয়া পেলাম। বাট আমি স্কলারশিপ নিয়ে তোমার সাথে আরেকদিন শুধু স্কলারশিপ নিয়ে কথা বলবো। আজকে জাস্ট যতটুকু বলছি এনাফ আমার মধ্যে। এখন ধরো কেউ দুইটাই হলো, একটা আমরা স্কলারশিপ প্রসেস তো বুঝলাম যে এখানে 5টা আমরা ইউনিভার্সিটি দিলাম, বাট কেউ যদি স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডিং আসতে চায়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিভাবে খোঁজ করবে, আর ইউনিভার্সিটির খরচটা কিরকম, একটা এভারেজ আইডিয়া, তুমি যেহেতু এখন বর্তমানে আছো, যে বাংলাদেশের প্রেক্ষাপটে কত খরচ হয় ব্যাচেলার পড়তে প্রত্যেক বছরে? যদি সেলফ ফিন্যান্সে ভাবে পড়তে চাই, সেই ক্ষেত্রে খুব সহজেই এটা ফাইন্ড আউট করা যায় যেভাবে, এখানে যদি প্রথমে তার সিলেক্ট করতে হবে সে কোন সাবজেক্টে পড়াশোনা করবে। সেই সাবজেক্টটা
সিটি ওয়াইজ সে খুঁজতে পারে, অথবা ভার্সিটি র্যাঙ্কিং ওয়াইজ খুঁজতে পারে। তো এখানে ভার্সিটি আলাদা, ইঞ্জিনিয়ারিং বা বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিস আলাদা। তো র্যাঙ্কিংটা হিসাব করে, ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং, রাশিয়ার র্যাঙ্কিং হিসাব করে ভার্সিটিটা চুজ করবে। সব একটা পাসপোর্ট আর সার্টিফিকেট গুলো ম্যানেজ করে ভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, ইমেল থাকে, এভরিথিং থাকে। হুম ওখানে ওনারা যদি যোগাযোগ করে, মেল করে, ওনারা রেসপন্স করবে উইথিন হুম ওয়ান হুম ডে। রেসপন্স হুম করবে, রেসপন্স করার পরে ওরা সব তথ্য বলবে। ফার্দার ইনফরমেশন ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে পাওয়া যায়। হুম হুম। ওকে। যোগাযোগের ব্যবস্থা বুঝলাম। এখন ধরো কেউ তার সাবজেক্ট খুঁজে পাইলে এখন কিরকম খরচ, একটা ধরো একটা স্টুডেন্ট তার প্রত্যেক বছরে পড়াশোনার জন্য কিরকম খরচ হবে, কোনো হিট মানে টিউশন ফি বাদে আরো কোনো কস্ট আছে কিনা, সব মিলিয়ে একটা যদি ওভারঅল আইডিয়া দিতা। যে টিউশন ফি ছাড়া থাকা খাওয়ার কস্টটাই, আর তেমন কোনো থাকার কষ্ট cost নেই। মোটামুটি আমরা ডিসকাস করলাম, সো জি, তুমি টিউশন ফিটা একটু আমাদের আইডিয়া টিউশন দাও। ফিটা, ধরেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বলি, আমি যে সাবজেক্টে পড়লাম, হায়ার স্কুল অফ ইকোনমিক্স এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি বলি, সেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় 6 থেকে 7 লাখ, সরি, 6 থেকে 7 লাখ রুবল, বাংলাদেশি টাকায় 10 থেকে 12 লাখ টাকা এক বছরে। হুম হুম যদি হায়ার স্কুল অফ ইকোনমিক্স অলমোস্ট বা রাশিয়ার 3 নম্বর ইউনিভার্সিটি। তো যাদের টাকা নিয়ে সমস্যা থাকবে না, তারা হায়ার স্কুল অফ ইকোনমিক্স আসতে পারে, নাহলে এর চেয়েও কম খরচে পড়া যায়, যেমন 4-5 লাখ টাকা দিয়েও হয়ে যায়, এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলেন, রাশিয়ান র্যাঙ্কিং বলেন, বা আমার মোট কথা হচ্ছে যে বাংলাদেশের, মানে বাংলাদেশি টাকায় মোটামুটি একটা ইউরোপিয়ান ক্লাস ডিগ্রি গেইন করা যায় রাশিয়া থেকে। ওকে, তার মানে বাংলাদেশের টাকা প্রত্যেক বছরে মানে পাঁচ ধরো ছয় একটা লাখ রেঞ্জ যদি বলি 5 থেকে 6 বা 7 লাখে ধরলাম, যে এর ভিতরে প্রত্যেক বছরে খরচে পড়া যেতে পারে, সেটা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং বা হয়তো বা অন্য ইউনিভার্সিটি, এটা হচ্ছে একদম সর্বোচ্চ। আরো কমও জি, মানে রুদিন ইউনিভার্সিটি তো মোটামুটি অনেক কম যে এটা হচ্ছে পড়াশোনা। মস্কোর হিসাবটাই বলেছি আমি। হুম হুম। বিভিন্ন সিটি আছে এখানে, ওই ওটা আমরা সিটিতে সর্বোচ্চটাই ধরে নিলে ভালো হয়, কারণ কি সেক্ষেত্রে একটু আইডিয়া করার সুবিধা হয়, বা মানুষ একটু বেশি যদি খরচ নিয়ে কনসার্ন থাকে তো বেশি ধরে নিয়ে আসলে ভালো, কম হলে তো তার কাছে সেফ থাকলো, and কম ধরে নিয়ে এসে বেশি হলে তখন বিপদে পড়ে যায়। আচ্ছা, আমরা মোটামুটি ইউনিভার্সিটি খরচ সম্পর্কে আইডিয়া করলাম। এখন ধরো আমরা একটু কেউ মানে ব্যাচেলার জন্য চলে আসছে বাংলাদেশ থেকে, তারা সকলে এখন আসার পরের পরিস্থিতিটা যদি একটু বর্ণনা করতে, যে এখানে মানে চলাফেরা বা মানে এখানে জীবনযাত্রাটা কেমন, মানে রাশিয়াতে। আহ, তুমি চাইলে আবহাওয়াটাও একটু এখানে উল্লেখ জি, করতে পারো। জি, রাশিয়াতে খুবই ইকো ফ্রেন্ডলি বলতে পারেন। আসার পরে আহ, ধরেন 9 মাস ঠান্ডা থাকে রাশিয়াতে, যেটা মেইন প্রবলেম। আর ঠান্ডাও অনেক ঠান্ডা। হুম হুম সো যাদের গরম নিয়ে প্রবলেম হয় তাদের জন্য আশা করি প্রবলেম হবে বলে মনে হয় না। যারা আমরা বাংলাদেশ থেকে আছি তাদের জন্য খুব আরামের দেশ। যেটা আসার পরে আপনি ভার্সিটি যদি কন্ট্যাক্ট করে আসেন, আসার পরে ভার্সিটি থেকে আপনাকে হয়তো ট্রান্সপোর্ট দিবে, না হলে এখানে প্রত্যেক ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্ট আছেই। হুম তো হুম ভার্সিটিকে বললে ওনারাই বলে দেয় এই তারিখে স্টুডেন্ট আসবে, ওনারা নিতে যায়। আসার পরে হুম হুম। হোস্টেলে, আসার পরে ওই দিনই হোস্টেলে উঠে যাবেন। উঠে যাওয়ার পরেই 7 দিনের মধ্যে, 7 থেকে 14 দিনের মধ্যে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করার পরে আপনার হোস্টেলের এডমিশন কনফার্ম। এরপরে আপনি ভার্সিটি যাবেন, ভার্সিটি গিয়ে ভার্সিটির এডমিশনটা কমপ্লিট করেই এরপর থেকে ক্লাস শুরু। তো আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আমি মানে তুমি এগ্রি করবা যে এখানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে হোস্টেল অ্যাটাচ থাকে, মানে তুমি বাংলাদেশে থাকা অবস্থায় হোস্টেল কনফার্ম করেই দেন আসতে পারবা। So এটা জি, কিন্তু জি, একটা হ্যাঁ, খুব বেস্ট অপশন, এটা ইউরোপের আমার কাছে মনে হয় যে কোনো দেশেই নাই যে যে এটা আসার আগে হোস্টেল কনফার্ম, এখানে এসে বাসা খুঁজতে হয়, বাসা নিয়ে একটা বিশাল হ্যাসেল করতে। বাট রাশিয়াতে এই ব্যাপারটা খুবই সুন্দর, যে তুমি আসার আগে তোমাকে একটা বুক, ওই কোন রুমে মিল থাকবে, রুম ঠিকই, নাম্বার কত, একদম, সব হ্যাঁ, কিছু এটা একদম সঠিক থাকে। বলেছেন। এটা আসার আগেই বলে দেয় যে এই হুম। সিটটা কনফার্ম, এই হোস্টেলটা অ্যাড্রেসে চলে এক্স্যাক্টলি, আসবেন। এটা এটা একটা এয়ারপোর্ট বেস্ট থেকে থিং, কারণ সেটা কি আসা যায়। এটা থাকার বেস্ট। একটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট তো। হ্যাঁ, খরচ কম থাকার, আরে আমরা একদিন প্রয়োজন বোধ তোমার হোস্টেল একদিন করবেন, তুমি কি এখন হোস্টেলে আছো কিনা আমি জানি না, না, আমরা আমি একদিন। হোস্টেল ছেড়ে দিয়েছি। আমি আচ্ছা, ঠিক আছে। সামনের অক্টোবর থেকে স্টার্ট করব। সো হোস্টেল একটা, আমি আমি আমার কাছে একটা ভিডিও আছে, খুবই মানে ফ্যান্টাস্টিক একটা, জি, মানে খুবই ভালো লাইফ আর কি হোস্টেলে। হ্যাঁ, মানে যাই একজন হোক। মানুষ যদি হুম। কেউ না চিনলেও বাংলাদেশ থেকে ইজিলি আসতে পারবে, বিকজ সে তার এয়ারপোর্ট থেকে বের হলেই সব অ্যাড্রেস দিয়ে জায়গা মতো চলে আসতে পারতেছে, হোস্টেলে এক্স্যাক্টলি। পৌঁছে যাবে, হোস্টেলের সামনে একদম। তো এটা ওরা এক্স্যাক্টলি। ইনশিওর করে ইমেইলে। এক্স্যাক্টলি সেক্ষেত্রে এক্স্যাক্টলি খুবই এক্স্যাক্টলি। সহজ।
এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা মোটামুটি আবহাওয়াটা বুঝলাম যে এখানে প্রায় 9 মাসেই শীত থাকে। সো যারা শীত প্রধান দেশ, মানে রাশিয়া সম্পর্কে সবাই জানে আসলে এটা অনেক শীত প্রধান দেশ আর কি। সো এটা নিয়ে আলাদা বলার কিছু না এখন। আমাকে জাস্ট একটু বলো যে ধরো এখানে মানে আমরা থাকা খাওয়া নিয়ে তো খরচটার কথা বলি নাই। এখন ওইখানকার ওই মানে লিভিং বাংলাদেশি হিসেবে আমি কিভাবে ওখানে থাকা খাওয়া মানে খাওয়ার ব্যাপারটা বা ওখানে এক্সপেন্স, ডেইলি লাইফ এক্সপেন্সটা কিরকম? আমরা যানবাহন আর থাকার ব্যাপারটা বুঝছি, যদি একটু খাওয়ার ব্যাপারটা তুমি বলতা যে ওখানে খাওয়ার কিরকম খরচ হয়, একটা জাস্ট রাফ আইডিয়া দিলা। জি, আমার মনে হয় যে বাংলাদেশের চাইতেও এখানের জিনিসপত্রের দাম খুবই সস্তা। আমি মনে করি যে ঢাকাতে একটা মানুষ, একটা ছেলে স্টুডেন্ট খরচ করতে বা একটা মাস লাইফ লিড করতে যত টাকা খরচ হয়, হুম এরকম টাকায় এখানে লাইফ লিড করা সম্ভব বা আরেকটু বেশি। আমার মনে হয় স্টুডেন্ট লাইফের অবস্থায় বাংলাদেশি টাকায় 10 থেকে 12 হাজার টাকাই এনাফ হুম হুম। এখানে খাওয়া। তাহলে এটা এটা এর চাইতে এটা কমে যাবে। পর্তুগাল হিসাব করলে 100 ইউরো, 100 ইউরো তো কিছুই হয় না এখানে ইউরোপে হ্যাঁ, আর কি। 100 ইউরো বা 150 ইউরোর দ্যাটস মধ্যে হয়ে গ্রেট, যাবে। না এটা জাস্ট আমি আমার হয়তো কেউ এত বিশ্বাস বেশি করে না, না বলে আমি এক্সপেন্সিভ তোমার না, খুবই তোমার চিপ। তোমার মুখে বলাইলাম, কারণ কি তুমি এখন বর্তমানে আছো। বাট আমারটা আমার এরকম মানে আমার কাছে আমি এখনো মানে ড্রিম করি যে আমি একদিন যাচ্ছি, আমি ঘুরতে যাবো আর কি রাশিয়াতে। আমার আমার এখনো খুব ভালো লাগে আর কি। যাই হোক, আমরা একটা শেষ পার্টে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে যে পড়াশোনা অবস্থায় কি চাকরি করা সম্ভব কিনা ওখানে, মানে চাকরি করে টিউশন ফি, থাকা খাওয়া, আর কেউ যদি স্কলারশিপ না আসে, এটা পসিবল কিনা, এই ব্যাপারটা তুই আজকে বলে আমরা আজকের ব্যাচেলার পার্টটা শেষ করবো। হয়তো বা আমরা নেক্সট আবার অন্য কোনো কথায় আসবো। ভাইয়া, মেইন কথা যেটা আপনিও জানেন, পড়াশোনা আর চাকরি দুইটা একসাথে ফুল টাইম হয় না। হুম আর হুম। রাশিয়াতে মেইনলি হচ্ছে ওরা ক্লাস প্রেজেন্টটা একটু বেশি করে, ফোকাস প্রায়োরিটি করে। দেয়, হুম 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 হুম। যে প্রায়োরিটি দেয় এক্সাম দেওয়ার সময়, এটা একটু ভেরি করে। তো সেক্ষেত্রে অনেক সব দেশে এটা সুযোগ থাকে যে একটা পার্ট টাইম কাজ পাওয়া যায়, তবে খুঁজে নিতে হয়। হুম হুম তবে আগের চাইতে আমরা যখন আসি তখন জবের খুবই ক্রাইসিস ছিল, একদম ছিলই না বলতে গেলে। হুম এখন হুম একটু শিথিল হয়েছে, মানে অ্যাভেলেবল মোটামুটি পাওয়া যায় খুঁজলে। যেমন ধরেন আগে কেএফসি ম্যাকডোনাল্ডসে জব করা যেত না, এখন হুম কেএফসি ম্যাকডোনাল্ডসে জব করা যায়। ফর এক্সাম্পল, আপনি দিনে ক্লাস করলে রাতে যদি আপনি চান, আপনি যদি উদ্যোগী হুম হন হুম বা হুম আপনার যদি করার ইচ্ছা থাকে, তাহলে হুম আপনি হুম। রাতে চাইলে ওখানে কাজ করতে পারতেছেন। বাট এটা বলা যায়, খুঁজে নিতে হবে, খুঁজলে পাওয়া যায়, বাট আচ্ছা, ফুল মোটামুটি টাইম। এই জব গুলো করলে কি মানে কিরকম স্যালারির একটা রেঞ্জ নিয়ে যদি? বলি, কেএফসি নিয়ে বলি, ওরা অলমোস্ট 60 থেকে 70 হাজার টাকা এনশিওর করে, যেটা 70 হাজার মানে নেয়ার $1,000, বাংলাদেশি এক্স্যাক্টলি। টাকায় তুমি যদি 70 হাজার, এক এখন লাখ এখন টাকা একটু আসি, ধরো তুমি একটা জব করে যদি 70 হাজার পাও, আমরা মোটামুটি 3 হাজার টাকায় লাইফ কমপ্লিট করে ফেলছিলাম মানে। তোমার জি এই যে হ্যাঁ। কালচারাল যে স্কলারশিপ দেয়, 70 হাজার পাইলে তুমি ম্যাক্সিমাম, আমার কাছে মনে হয় যে যারা 70 হাজার টাকা বেতন পায় তাদের যদি লাক্সারি লাইফ লিড করে সেক্ষেত্রে 20 হাজার রুবল খরচ হয়। তো তুমি 50 হাজার রুবল প্রত্যেক মাসে অনায়াসে সেভ করা যায় রাশিয়ার মতো দেশে। তুমি চাইলে জি, দেশে পাঠাতে পারো নিজে, নিজে সেভ করে একটা ব্যবসা। আচ্ছা, একটু ব্যবসার কথা হলো, তুমি যেহেতু ব্যবসা করতেছো, ব্যবসার অপরচুনিটি কিরকম ওখানে জি, যাদের ধর ব্যবসা অনেক টাকা করতে পয়সা হলে আছে? এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি আহ রাশিয়ান রেসিডেন্সি না হলে করতে পারবেন না। লিস্ট আহ, ব্যবসা করতে হলে আপনাকে ন্যূনতম, অফিসিয়াল ব্যবসা করতে হবে ন্যূনতম, এখানে পিআর পেতে হবে। ওকে বাংলাদেশি ওকে পাসপোর্ট নিয়ে ব্যবসা করা, অফিসিয়াল ব্যবসা করা পসিবল না। ওকে 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 ওকে। তো আপনার যাই হোক। এখানে পিআর পাওয়ার হুম অপরচুনিটি থাকে, যেটা হচ্ছে আগে ছিল না, এখন হচ্ছে আপনি রেড ডিপ্লোম না পেলেও আপনাকে হুম পিআর হুম দিবে 5 বছর যদি থাকেন। হুম আর যেটা কমপ্লিট করার পরে আপনাকে একটা প্রথমে টিআরপি দিবে, টেম্পোরারি রেসিডেন্সি। হুম ওটা হুম। আপনাকে প্রথমে 6 মাসের জন্য দিবে, বা 8 মাস, সরি এটা এটা 5 বছর থাকার পরে? জি, 5 বছর থাকার পরে আপনাকে 6 মাস বা 8 মাসের জন্য দিবে। 8 মাস পরে আপনি গিয়ে যদি মাস্টার্স স্টার্ট করেন, আবার 8 মাস পরে গিয়ে আবার পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 8 মাস পরে ওকে। পিআর এর অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লাই করলে আপনাকে পিআর দিয়ে দিবে। পিআর পাওয়ার 5 বছর পরে গিয়ে আপনি আবার পাসপোর্ট পাবেন। ওয়াও। আগে যে সিস্টেমটা ছিল না, যে তার মানে ব্যাচেলর পাসপোর্ট পাইতে কমপ্লিট দশ করার বছর পর, লাগে? জি, 10 বছর লাগবে অলমোস্ট। আগে এই সিস্টেমটা ওকে, দ্যাটস আগে এই গ্রেট। তার সিস্টেমটা মানে ছিল না, যে আপনি হুম হুম। নরমালি যদি এই, পড়াশোনা কমপ্লিট করেন, পিআর পাওয়ার সুযোগ ছিল না, বাট এখন এই সিস্টেমটা করেছে দ্যাটস 5 বছর গ্রেট। তার পর। মানে আমরা এখানে কম টাকায় পড়তে পারতেছি, কম টাকায় থাকতে পাচ্ছি, খেতে জি, পারছি, সাথে পিয়ারও পাচ্ছি।
চাকরি সাথে করলে একটা একটা ভালো ইউরোপিয়ান অ্যামাউন্ট স্কলারশিপ। ইউরোপিয়ান ডিগ্রি পাচ্ছি। চাকরি করার সুযোগ এখন অ্যাভেলেবেল, এরপর 5 বছর পরে তোমরা জব করতে পারো। যাই হোক রাজীব, আমরা আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, হয়তো বা দেন মানুষজন এটাকে মানে পছন্দ করবে না। আমরা আজকে ছোট করেই এটা রেখে দিই। সো আজকে আমরা মোটামুটি ব্যাচেলর নিয়ে কথা বললাম, কি কি ডকুমেন্ট লাগবে বাংলাদেশে, এরপর কি কি স্কলারশিপ আছে, এখানে থাকা কিরকম খরচ, কিভাবে ইউনিভার্সিটি খুঁজবে। মোটামুটি আমরা সব কথাগুলো এখানে আজকে কভার করছি। আমরা নেক্সট যদি রাজীবকে আমরা পাই, তো সেক্ষেত্রে নেক্সট আমরা কথা বলবো আর স্কলারশিপ নিয়ে আর একটু ডিটেল কথা বলবো, এখানে চাকরি নিয়ে আর একটু ডিটেল কথা বলবো। যাই হোক রাজীব, তোমাকে অনেক ধন্যবাদ আজকে এই পডকাস্টে আসার জন্য। আশা জি, রাখি তোমাকে নতুন কোনো পডকাস্টে আবার পাবো। তো আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য শুক্রিয়া ভাইয়া। আসসালামু ঠিক আলাইকুম আছে, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। বাবাই। আল্লাহ হাফেজ।